আসসালামু আলাইকুম। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি এইসার হাবিব, ফাউন্ডার অ্যান্ড ইনস্ট্রাক্টর গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্স। আজকের এই ভিডিওটিতে আমি মূলত গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্স কর্তৃক এইচএসসি 2024 শিক্ষার্থীদের জন্য বিশেষ 50টি এমসিকিউ কমন আমি বাছাই করেছিলাম। সেই বাছাইকৃত এমসিকিউ এর প্রথম লেকচারে আমি 10টি এমসিকিউ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে বাকি 10টি এমসিকিউ নিয়ে আলোচনা করছি, যা একই সাথে এইচএসসি এক্সাম, কলেজের এক্সাম এবং ভার্সিটির পরীক্ষাগুলোর জন্য সমান গুরুত্ব বহন করে। আমি সেভাবেই প্রশ্নগুলো বাছাই করেছি। তো চলো আজকের 11 নম্বর এমসিকিউ থেকে শুরু করা যাক। আজকের 11 নম্বর এমসিকিউটি হচ্ছে, নিচের কোন ধাতু শিখা পরীক্ষায় হলুদাভ সবুজ বর্ণ প্রদর্শন করে? শিখা পরীক্ষায় হলুদাভ সবুজ বর্ণ প্রদর্শন করে কোন ধাতুটি? এইখানে 4টা অপশন রয়েছে। 1 নম্বর অপশন রয়েছে ক্যালসিয়াম, খ নাম্বার অপশনে রয়েছে বেরিয়াম, গ নাম্বার অপশনে রয়েছে সোডিয়াম এবং ঘ নাম্বার অপশনে রয়েছে পটাশিয়াম। এখানে ক্যালসিয়াম আমাদের জানা থাকার কথা, ইটের মতো লাল বর্ণ প্রদর্শন করে। কিরকম বর্ণ প্রদর্শন করে? ইটের মতো লাল বর্ণ প্রদর্শন করে। এছাড়া বেরিয়াম হলুদাভ সবুজ বর্ণ প্রদর্শন করে, হলুদাভ সবুজ বর্ণ প্রদর্শন করে। সোডিয়াম উজ্জ্বল সোনালী হলুদ বর্ণ প্রদর্শন করে, উজ্জ্বল সোনালী হলুদ বর্ণ প্রদর্শন করে থাকে। এছাড়াও পটাশিয়াম যেটা রয়েছে, এটি শিখা পরীক্ষায় বেগুনি বর্ণ প্রদর্শন করে। কেমন বর্ণ প্রদর্শন করে? বেগুনি বর্ণ প্রদর্শন করে। তাহলে এই প্রশ্নটিতে যেটা বলা হয়েছিল, শিখা পরীক্ষায় কোনটি হলুদাভ সবুজ বর্ণ প্রদর্শন করে, তাহলে এই অপশনগুলো থেকে আমরা বলতে পারি হলুদাভ সবুজ বর্ণ প্রদর্শন করে কে? হলুদাভ বর্ণ প্রদর্শন করে বেরিলিয়াম। তাহলে 11 নম্বর এমসিকিউটির রাইট অ্যান্সার হচ্ছে বেরিলিয়াম। দেন হচ্ছে আমরা চলে যাচ্ছি এর পরের এমসিকিউতে। পরের এমসিকিউটা কি? কোন মৌলে সর্বাধিক সংখ্যক অযুগ্ম ইলেকট্রন বিদ্যমান? কোন মৌলে এখানে সর্বাধিক সংখ্যক অযুগ্ম ইলেকট্রন বিদ্যমান? তো আমরা জানি কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে সবশেষ শক্তি স্তরে যে অযুগ্ম ইলেকট্রন থাকে সেগুলার থেকে আসলে এখানে বের করতে হবে অযুগ্ম ইলেকট্রন। এখানে সবগুলাই অবস্থান্তর মৌল দেওয়া আছে। এই অবস্থান্তর মৌলগুলার ইলেকট্রন বিন্যাস যখন করা হবে তখনই বোঝা যাবে কোন মৌলটির সবশেষ শক্তি স্তরে সর্বাধিক সংখ্যক অযুগ্ম ইলেকট্রন থাকে। তুমি যদি এই মৌলগুলার ইলেকট্রন বিন্যাস করো তাহলে কিন্তু তুমি রাইট অ্যান্সার পেয়ে যাবা। আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এখানে মুখস্থই থাকে যে কোনটার, এখানে সবগুলার 3D এবং 4s ইলেকট্রন থাকে সবশেষ শক্তি স্তরে। তাহলে 3D এবং 4s এর ইলেকট্রন বিন্যাস করলেই বোঝা যাবে। এবং তোমরা খেয়াল করবা ইলেকট্রন বিন্যাসগুলো করার পর দেখবা ক্রোমিয়ামের সর্বাধিক সংখ্যক বিজোড় ইলেকট্রন রয়েছে। ক্রোমিয়ামের সর্বাধিক বিজোড় ইলেকট্রন রয়েছে। তোমরা চাইলে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করে দেখানো যেতে পারে। ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d এবং 4s। আগে কয়টা ইলেকট্রন হয়েছে? 4 আর 6 10, 10 আর 8 18, 18 আর এখানে 2 দিলাম 20, আর এখানে রইল কয়টা? 4টা। আমরা জানি 3dর মধ্যে কি থাকে? 5টা অংশ থাকে, 1 2 3, মানে 5টা সাব অরবিটাল থাকে। তাহলে সেই বেস অনুসারে তাহলে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, 4টা ঠিক কি থাকবে? বিজোড় ইলেকট্রন থাকবে। আমরা জানি হুন্ডের নীতি অনুসারে কোনো একটি অরবিটালে প্রথমে একটি করে ইলেকট্রন একমুখী স্পিনে প্রবেশ করে, এরপর প্রাপ্যতা অনুসারে আরো ইলেকট্রন থাকলে বিপরীতমুখী স্পিনে স্থান নেয়। সেই ভিত্তিতে এখানে সর্বাধিক সংখ্যক বিজোড় ইলেকট্রন রয়েছে ক্রোমিয়ামে। আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপর আমাদের আজকের 13 নম্বর কোশ্চেনটা। 13 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে? বলা হয়েছে বিক্রিয়াটির আলোকে প্রশ্নের উত্তর দাও। বিক্রিয়াটি কি? ক্যালসিয়াম হাইড্রক্সাইড। এই ক্যালসিয়াম হাইড্রক্সাইডের সাইড থেকে কি তৈরি হয়েছে? এ আর হাইড্রক্সিল, এই দুইটা, একটা এ যৌগ তৈরি হয়েছে আর একটা এখানে হাইড্রক্সিল আয়ন দেখানো হয়েছে। তাহলে এইটার ভিত্তিতে যেটা বলা যায়, এই বিক্রিয়ার আলোকে যে অপশনগুলো থেকে তো আমাদেরকে রাইট অ্যান্সার বাছাই করতে বলছে, এই অপশনগুলো থেকে আমাদেরকে যে রাইট অ্যান্সার বাছাই করতে বলছে সেটা হচ্ছে উদ্দীপকে
এ এর জন্য তথ্য কি, এখানে এ এর জন্য কোনগুলো সত্য সেটা বের করতে বলছে। প্রথম প্রশ্ন হলো শিখায় ইটের মতো লাল বর্ণ দেখায়। শিখায় কির মতো লাল বর্ণ দেখায়? ইটের মতো লাল বর্ণ দেখায়। এখন বুঝতে হবে যে এইখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ, একিউ মানে অ্যাকুয়া মানে জলীয় দ্রবণ। তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ থেকে কি পাওয়া যায়? পাওয়া যায় হচ্ছে ক্যালসিয়াম আয়ন। তার মানে এই এ মানে হলো ক্যালসিয়াম 2+ আয়ন। তাহলে এ মানে কি? ক্যালসিয়াম 2+ আয়ন। তাহলে ক্যালসিয়াম 2+ আয়ন সম্পর্কেই আমাকে মন্তব্য করতে হবে। তাহলে প্রথম প্রশ্ন, শিখা ইটের মতো লাল বর্ণ প্রদর্শন করে। আমি এর আগে 11 নম্বর এমসিকিউ সলভ করার সময় বলছিলাম, লিখছিলাম যে ক্যালসিয়াম ইটের মতো লাল বর্ণ প্রদর্শন করে। সেই কথা মতে, সেই ভাষ্য মতে আসলে এখানকার 1 নম্বর অপশনটাও কিন্তু রাইট। 1 নম্বর অপশনটা কি? রাইট। এরপরে 2 নম্বর অপশন কি বলছে? অ্যামোনিয়াম অক্সালেটের সাথে সাদা বর্ণ সৃষ্টি করে। তোমরা যারা আয়ন শনাক্তকরণ পড়েছো তারা অবশ্যই তোমাদের মনে আছে যে ক্যালসিয়াম আয়ন শনাক্ত করতে অ্যামোনিয়াম অক্সালেট কি বলে, অ্যামোনিয়াম অক্সালেট ব্যবহার হয় এবং এই অ্যামোনিয়াম অক্সালেটটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম অক্সালেটের সাদা বর্ণের সৃষ্টি করে। তাহলে পরের অপশনটাও রাইট। আর ক্যালসিয়াম কিন্তু চুন নামে পরিচিত, এটা ভুল অ্যান্সার। কারণ আমরা চুন বলতে বুঝি ক্যালসিয়াম অক্সাইড, নট অনলি ক্যালসিয়াম। এটা হবে কি? ক্যালসিয়াম অক্সাইড। তাহলে এই অপশনটা ভুল, এই অপশনটা ভুল। তাহলে এর ভিত্তিতে আমরা কি জানলাম? এইটার রাইট অ্যান্সার জানতে পারলাম 1 আর 2। 1 আর 2 নম্বর অপশনটা হচ্ছে 13 নম্বর এমসিকিউ এর রাইট অ্যান্সার। এরপর আমরা চলে যাচ্ছি আজকের 14 নম্বর এমসিকিউটিতে। 14 নম্বর এমসিকিউটিতে কি বলা হয়েছে? 14 নম্বর এমসিকিউটিতে বলা হয়েছে বন্ধন কোণ বৃদ্ধির সঠিক ক্রম কোনটি। এখানে তোমাদের গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে তোমাদের যে পরিচিত যে যৌগগুলো আছে, যেমন অ্যামোনিয়া, হাইড্রোক্লোরাইড, পানি, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, তারপরে অন্যান্য যে মানে বেরিলিয়াম ক্লোরাইড, এই যে পরিচিত যে মৌলগুলো আছে বা যৌগগুলো আছে, এইগুলার বন্ধন কোণ তোমাদের মুখস্থ রাখতে হবে। এইগুলা থেকে প্রায় এমসিকিউ আসে। তো বন্ধন কোণ মুখস্থ রাখলেই বন্ধন কোণের সঠিক ক্রম তোমরা জানতে পারবা। ঠিক আছে? এখানে বন্ধন কোণের সঠিক ক্রম কি? হাইড্রোজেন সালফাইড এর বন্ধন কোণ সবচেয়ে বেশি, এরপরে পানি, এরপরে অ্যামোনিয়া, এরপর হচ্ছে মিথেন। আমার যতদূর মনে পড়ে পানির বন্ধন কোণ 104 ডিগ্রি, অ্যামোনিয়ার বন্ধন কোণ 107 ডিগ্রি, মিথেনের বন্ধন কোণ মনে হয় আরেকটু বেশি, একজাক্টলি মনে নেই আমার। তো যাই হোক, এই বন্ধন কোণগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে। তাহলে এটা হচ্ছে বন্ধন কোণের সঠিক ক্রম। এই যৌগগুলোর মধ্যে হাইড্রোজেন সালফাইড এর বন্ধন ক্রম হচ্ছে সবচাইতে কম, তারপরে বেশি কার? পানির, তারপরে বেশি কার? অ্যামোনিয়া, তারপরে বেশি কার? মিথেনের। এই বন্ধন ক্রমগুলো মুখস্থ রাখবা, তাহলে কিন্তু সিকোয়েন্সটা তোমাদের বের করা সহজ হয়ে যাবে। এরপরে চলে যাচ্ছি 15 নম্বর এমসিকিউটিতে। আজকের 15 নম্বর এমসিকিউটি হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ, কোনটি অম্লধর্মী অক্সাইড? কোনটি? অম্লধর্মী অক্সাইড। অম্লধর্মী অক্সাইডের ব্যাপারে, ক্ষারধর্মী অক্সাইডের ব্যাপারে আমার একটা মুখস্থ জ্ঞান আছে, সেটা হচ্ছে ধাতুর অক্সাইডগুলা সাধারণত ক্ষারীয় হয় এবং অধাতুর অক্সাইডগুলা সবসময়ই অম্লীয় হয়ে থাকে। তাহলে এই যে অক্সাইডগুলা লিখেছি, এইগুলোর মধ্যে কোনটা অধাতুর অক্সাইড? সেটাই হচ্ছে অম্লধর্মী। তোমরা জানো কার্বন একটা অধাতু, এবং কার্বন যেহেতু অধাতু, তাহলে কার্বনের অক্সাইড কি হবে? অম্লধর্মী হবে। তাহলে এখানে কার্বনের অক্সাইড রয়েছে কার্বন ডাইঅক্সাইড, অপশন কতে। তাহলে রাইট অ্যান্সার কি? ক, কার্বন ডাইঅক্সাইড। অধাতুর অক্সাইড অম্লধর্মী, সে কারণে কার্বন ডাইঅক্সাইড অম্লধর্মী। ধাতুর অক্সাইড কি? এই প্রশ্নের আলোকে জেনে রাখো, ক্ষারধর্মী অর্থাৎ ক্ষারীয়। চলে যাচ্ছি আজকের 16 নম্বর এমসিকিউটিতে। 16 নম্বর এমসিকিউ হলো হাইড্রোজেন বন্ধনকারী গঠন যৌগ কোনটি? হাইড্রোজেন বন্ধন কোন কোন পদার্থ তৈরি করে? এই যৌগগুলো জানতে হবে, স্পেশালি পানি, তারপরে বিভিন্ন অ্যালকোহল, তারপরে জৈব অ্যাসিডগুলা, এগুলার মধ্যে সাধারণত হাইড্রোজেন বন্ধন থেকে থাকে। তো এই ব্যাপারটাও মুখস্থ রাখতে হবে যে কোন কোন পদার্থের মধ্যে হাইড্রোজেন বন্ধন থাকে। আমি কি বলছি? আমি খুব অল্প সময়ের মধ্যেই কয়েকটা যৌগের নাম বলছি। একটা অ্যালকোহল, আর একটা বলছি পানি, আর একটা বলছি জৈব অ্যাসিড। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ঘোড়া নাম্বার অপশনে একটা জৈব অ্যাসিড রয়েছে। তাহলে সেই বেস অনুসারে, আমার এই অল্প কথা অনুসারেই আনসারটা হচ্ছে ঘোড়া, অর্থাৎ HCOOH
মিথানয়িক অ্যাসিড। তাহলে কোন যৌগটা হাইড্রোজেন বন্ধন রয়েছে? মিথানয়িক অ্যাসিড। এরপরের প্রশ্নতে চলে যাচ্ছি। আজকের 17 নম্বর এমসিকিউ। এই এমসিকিউটিতে বলা হয়েছে নিচের কোন যৌগে মুক্তজোড় ইলেকট্রন সর্বাধিক রয়েছে? কোন যৌগের ভিতরে মুক্তজোড় ইলেকট্রন সর্বাধিক রয়েছে? এক্ষেত্রে যেটা জানতে হবে, যৌগগুলোর স্ট্রাকচার জানতে হবে, অভ্যন্তরীণ গঠন জানতে হবে। অভ্যন্তরীণ গঠন আবার কিভাবে জানবা? যৌগটা কিভাবে তৈরি হয়েছে, আয়নিক বন্ধনের মাধ্যমে তৈরি হয়েছে নাকি সমযোজী বন্ধনের মাধ্যমে তৈরি হয়েছে। সমযোজী বন্ধনের মাধ্যমে তৈরি হলে কয়টা ইলেকট্রন বন্ধন গঠন করছে আর কয়টা ইলেকট্রন বন্ধন গঠন করে নাই, মুক্ত অবস্থায় রয়েছে। এইভাবে আমরা একটা যৌগের বন্ধন জোড় এবং মুক্ত জোড় ইলেকট্রন বের করতে পারি। এখানে রাইট অ্যান্সার হচ্ছে জেনন ফ্লোরাইড, জেনন ডাইফ্লোরাইড। এই জেনন ডাইফ্লোরাইডটা হচ্ছে এখানে যতগুলা যৌগ আছে তার মধ্যে সর্বাধিক মুক্ত জোড় গঠনকারী যৌগ। চলে যাচ্ছি পরের প্রশ্নে। স্ফুটনাঙ্কের ক্রম অনুসারে নিচের কোনটি সঠিক? তাহলে আবারও মুখস্থ জ্ঞান যে স্ফুটনাঙ্ক সম্পর্কে জানতে হবে। তবে এখান থেকে একটা লজিক তোমরা খাটাইতেই পারো, সেটা হচ্ছে তোমরা জানো আয়নিক যৌগগুলার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হয়, আর আয়নিক যৌগগুলার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এগুলা বেশি হয়, আর সমযোজী যৌগগুলার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হয়। তাহলে এই যৌগগুলার ভিতরে যে যৌগটার সিকোয়েন্সের মধ্যে সমযোজী থেকে আয়নিক হবে, সমযোজী থেকে আয়নিক হবে, ওটাই হচ্ছে বেশি বেশি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট যৌগ। তাহলে এখানকার রাইট অ্যান্সার যেটা সেটা একটু বিবেচনা করি। তোমরা জানো অ্যামোনিয়া এর তুলনায় হাইড্রোজেন ফ্লোরাইড বেশি সমযোজী, হাইড্রোজেন ফ্লোরাইডের তুলনায় পানি আরো বেশি অ্যামোনিয়ার চাইতে স্ফুটনাঙ্কের সঠিক ক্রম জানতে চেয়েছে। তাহলে অ্যামোনিয়ার চেয়ে হাইড্রোজেন ফ্লোরাইড অধিক আয়নিক, হাইড্রোজেন ফ্লোরাইডের সাথে পানি অধিক আয়নিক। এখানে ব্যাপারটা হচ্ছে যদিও এখানে যে কয়টা যৌগ দিচ্ছে সবগুলোই সমযোজী যৌগ, তারপরেও আয়নিক বৈশিষ্ট্য ব্যাপার বলা যায়। তোমরা জানো আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য আছে, আবার সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য আছে। এটা আমরা ফাজানের নীতির সাহায্যে এক্সপ্লেন করতে পারি। তো সেই নীতি অনুসারে যদি তোমরা দেখো যে যৌগটার সমযোজী আয়নিক বৈশিষ্ট্য বেশি হবে ওটাই হলো অধিক আয়নিক। তোমরা জানো পানি এখানে সবচেয়ে সমযোজী যৌগ হলেও আয়নিক বৈশিষ্ট্য সবচেয়ে বেশি, এবং পানি একটা পোলার যৌগ, এর মধ্যে পোলারিটি আছে, আর পোলারিটি হচ্ছে আয়নিক যৌগের বৈশিষ্ট্য। সেসব কারণে এটাই হচ্ছে এখানকার রাইট অ্যান্সার। চলে যাচ্ছি পরের এমসিকিউটিতে। এই এমসিকিউটিতে জানতে চেয়েছে কোন যৌগে আয়নিক, সমযোজী এবং সন্নিবেশ এই 3 ধরনের বন্ধনী বিদ্যমান। এই ধরনের প্রশ্ন প্রায় আসে এবং এখানকে বিখ্যাত আনসার হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড দেওয়া হয় না, এখানে অন্যটা দেওয়া হয়েছে। তাহলে আজকে জেনে নেই এখানে কোনটা দেওয়া আছে। এটা হলো পটাশিয়াম বোরন টাইফ্লোরাইড। পটাশিয়াম বোরন টাইফ্লোরাইড এই যৌগটিতেও একই সাথে আয়নিক, সমযোজী এবং সন্নিবেশ বন্ধন রয়েছে। এছাড়াও আর একটা যৌগের নাম বলছি, সেটা কি? সেটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। এটাও আমরা মনে রাখতে পারি। অ্যামোনিয়াম ক্লোরাইড হচ্ছে এমন একটা যৌগ যেখানে একই সাথে আয়নিক, সমযোজী এবং সন্নিবেশ বন্ধন রয়েছে। চলে যাচ্ছে আজকের একেবারে শেষ প্রশ্নে। শেষ প্রশ্নটা হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড এবং অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড এর মধ্যে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড অধিক সমযোজী, ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইডের গলনাঙ্ক বেশি, ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড অপেক্ষা অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড দুর্বল ক্ষারক। তাহলে এই প্রশ্নটার আনসার করার ক্ষেত্রে তোমরা দুইটার মধ্যেই কি আছে, দুইটার মধ্যে হাইড্রক্সিল মূলক আছে না, মানে নেগেটিভ যে চার্জটা আছে এটা কিন্তু সেম। এটা নিয়ে আমাদের কিন্তু এখানে কথা নাই, কথা হচ্ছে পজিটিভ আয়ন নিয়ে। তোমরা ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়াম সম্পর্কে সিদ্ধান্ত নিবে। ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়ামের মধ্যে ম্যাগনেসিয়ামের সবশেষ শক্তি স্তরে 2টা ইলেকট্রন আছে, অ্যালুমিনিয়ামের সবশেষ শক্তি স্তরে 3টা ইলেকট্রন আছে। 2টা ইলেকট্রন দান করা সহজ 3টা ইলেকট্রনের তুলনায়, সে কারণে ম্যাগনেসিয়াম হচ্ছে অধিক আয়নিক এবং অ্যালুমিনিয়াম হচ্ছে অধিক সমযোজী। তাহলে সেই বিবেচনায় অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড অধিক সমযোজী, প্রথমটা রাইট অ্যান্সার। পরেরটা ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইডের গলনাঙ্ক বেশি। যেই যৌগটা আয়নিক, আমি এর আগে একটা প্রশ্ন সলভ করতে বলছি, যে যৌগটা আয়নিক তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হবে। সেই বিবেচনায় যেহেতু আমি বললাম অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড অধিক সমযোজী, 1 নাম্বার রাইট অ্যান্সার বললাম, সেহেতু ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড অধিক আয়নিক, তার মানে কি এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি, তার মানে ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইডের গলনাঙ্ক বেশি, এটাও রাইট অ্যান্সার। এবং এরপর যেটা দেওয়া আছে ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড অপেক্ষা অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড দুর্বল ক্ষারক। তাহলে দুইটাই যেহেতু ক্ষারক, তাহলে ম্যাগনেসিয়াম এইটা যেহেতু অধিক পরিমাণ কি বলে মানে এটা আয়নিক বৈশিষ্ট্য কম, তাহলে এটার ক্ষারীয় বৈশিষ্ট্য বেশি হবে, এজন্য 3 নাম্বারটাও রাইট অ্যান্সার। তাহলে এখানকার 3টা অপশনই রাইট। রাইট অ্যান্সার হচ্ছে 1, 2 এবং
3। আশা করি এই 10টা এমসিকিউ তোমরা সবাই বুঝতে পেরেছো। এইচএসসি পরীক্ষা যদিও স্থগিত হচ্ছে, তারপরও পড়াশোনা তো অব্যাহত রাখতেই হবে, অ্যাডমিশন কিন্তু হবেই। আমি যে প্রশ্নগুলো এখানে আলোচনা করলাম অ্যাডমিশন এর জন্য গুরুত্বপূর্ণ, আশা করি সবাই বুঝতে পেরেছো। এবং যারা এইচএসসি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে আসো তাদের জন্য একইভাবে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, আশা করি সবাই বুঝতে পারছো। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।